আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আয়ন লিগ্যাল শোতে। আমরা অনেকদিন পর ফিরে এসেছি আপনাদের সাথে কথা বলতে। বরাবরের মতো আছি আমি হোস্ট সলিসিটর ফারজানা আফরোজা, এবং আমার সাথে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন সলিসিটর, অভিজ্ঞ একজন সলিসিটর, উনি তাজ উদ্দিন শাহ। আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট এবং তার সাথে নন মনস্ট্রেশন অর্ডার এবং ডিভোর্স। প্রিয় দর্শক, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট বিষয় যখন আসে তখন কাপলদের মধ্যে বেশ একটা আনসার্টেনটি দেখা যায় যে তারা আসলে বুঝতে পারেন না কি করবেন, তখনই তারা সলিসিটরের দ্বারস্থ হন। কিন্তু আমরা যদি বিষয়গুলো আগে থেকে আমাদের কমিউনিটির মানুষদেরকে জানিয়ে রাখি, তারা যদি একটু নলেজেবল হন, তাহলে কিন্তু জিনিসটা আসলে অতটা স্ট্রেসের ভেতর দিয়ে যেতে হয় না, কারণ নলেজ ইজ পাওয়ার। সো আমরা তাজ ভাইকে আমন্ত্রণ জানাই। তাজ ভাই, আমার শোতে আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Assalamu alaikum. Thank you to you and Ion TV for inviting me to this program. And subject যেটা আজকে আমরা কভার করব, it is a very important issue for our community. So প্রত্যেক দর্শকের রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রোগ্রামটা মনোযোগ সহকারে শুনেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন। আমরা চেষ্টা করব দুজন মিলে আপনাদের এগুলা ক্লারিফাই করার জন্য। থ্যাংক ইউ। শুনলেন তো, আমাদের স্টুডিওতে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আমরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। দর্শক, আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। তাজ ভাই, আমরা ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে কথা বলবো। ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের কথা এলে শুরুতেই যেটি জানতে ইচ্ছে করে যে আসলে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট বলতে কি বোঝায় এবং কি কি জিনিস কভার করে, কোন কোন অ্যাসেটগুলো কভার করে, দর্শকদের জন্য যদি একটু ক্লারিফাই। ওকে, থ্যাংক ইউ। যখন একটা ম্যারেজ ব্রেকডাউন হয় তখন ওইটার সাথে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি ডিভোর্স, তারপরে হচ্ছে কি চাইল্ড কন্ট্যাক্ট, আর তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট। তো হিস্টোরিক্যালি পুরনো দিনে যখন আমরা প্র্যাকটিস শুরু করছিলাম তখন কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড ছিল। সো বর্তমানে এইগুলা সব সেপারেট হয়ে গেছে। আপনি শুধু ডিভোর্স পিটিশনে একটা টিক মার্ক আছে, ওখানে ইন্ডিকেশন দিতে হবে যে আপনি কোনো ফাইন্যান্সিয়াল রেমেডি ফিউচারে ক্লেম করবেন কি না। তো ফাইন্যান্সিয়াল রেমেডি হচ্ছে এখানে সয় সম্পত্তির ব্যাপার। একটা ফোন কল আছে, আমরা কি নিয়ে নেব? আসসালামু আলাইকুম দর্শক, প্লিজ আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন আছে প্লিজ। জি বলুন। বেসিক্যালি আমার প্রশ্নটা আপনার রাইট টু বাই আর কি, প্রপার্টিজ। প্রিয় দর্শক, আপনাকে বলতে চাই যে আমরা আজকে আলোচনা করছি ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, ডিভোর্স এবং নন মলস্টেশন অর্ডার। এই তিনটি বিষয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করুন, আর না হলে আপনাকে একটু ওয়েট করতে হবে। আমাদের পরবর্তী যে প্রোগ্রাম যেখানে আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করবো, আপনি সেদিন ফোন করবেন প্লিজ। থ্যাংক ইউ। জি। সো তখন সয় সম্পত্তির ব্যাপার, এটা ওয়াইফেরও সম্পত্তি থাকতে পারে, হাজব্যান্ডেরও সম্পত্তি থাকতে পারে, বা দুজন জয়েন্টলিও সম্পত্তির মালিক থাকতে পারবে। এখানে আপনার যে প্রথম যে সম্পত্তিটা, এটা হচ্ছে গিয়ে ম্যাট্রিমোনিয়াল হোম, যেখানে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবে থাকছেন। তো ওইটার উপর কোনো ক্লেম আছে কি না। তারপরে সেকেন্ডলি আসবে কোনো ব্যবসা বাণিজ্য আছে কি না, বা আমাদের অনেকের আছে মনে করেন ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, যেটা রেজিডেন্সিয়াল মর্গেজ দিয়ে যারা কিনে ওখান থেকে একটা ইনকাম পান। তারপরে সম্পত্তি আপনার থাকতে পারে মনে করেন দেশের বাইরে। ফর এক্সাম্পল, আমরা যেহেতু বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশে অনেকের সয় সম্পত্তি আছেন, এবং ওইগুলা আসলে এই দেশে কোর্টের কোনো পাওয়ার নাই ফরেন কোনো সয় সম্পত্তির উপর কোনো অর্ডার দেওয়া। বাট under section 125 this is a material consideration under the family law act. তো ওইটা কোর্ট কনসিডার করতে পারে। তো এই হচ্ছে কি ইন নাটশেল। এখন এখানে আমাদের কমিউনিটির মানুষের একটা মানে রং ধারণা থাকে যে আমার, টেক ফর এক্সাম্পল, আমি হাজব্যান্ডের যদি হয়ে কথা বলি, উনার মাইন্ডে থাকবে ও আমার তো ফাইন্যান্সিয়াল রেমেডি ওয়াইফ ক্লেম করবে, উনি আমার সম্পত্তির 50% নিয়ে নেবে। ওইটা হয়তো একটা ইয়ার্ড স্টিক, কিন্তু ইট ইজ নট নেসেসারিলি দ্য কেস। দ্য কোর্ট উইল কনসিডার
under section 125 all the material circumstances needs to be considered এবং তখন কোর্ট ডিটারমিন করবে যে ওই ডিভোর্স সেটেলমেন্টে ওয়াইফ কি পাবে, হাজব্যান্ড কি পাবে, এবং এখানে কোনো বাচ্চারা আছে কিনা রিলেশনশিপ থেকে, কোনো বাচ্চাদের নিড আছে কিনা, বাচ্চাদের কোনো মনে করেন স্পেশাল নিড বাচ্চা থাকতে পারে, তারপরে বাচ্চাদের এডুকেশনাল নিড থাকতে পারবে, এবং যদি একটা বাচ্চা 18 বছরের উপরেও যদি হয়ে যায়, ফর এক্সাম্পল সে যদি মায়ের সাথে থাকে, তাইলে সে যদি ফুল টাইম ইউনিভার্সিটি এডুকেশনে থাকে, ওইটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল কনসিডারেশনে এই জিনিসগুলা কনসিডার করতে হবে। তখন দুইটা জিনিস, একটা হচ্ছে কি ফর্ম ই কমপ্লিট করতে হয়, ওখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনই কিন্তু ওনাদের সব ইনফরমেশন প্রোভাইড করতে হয়। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা শুনতে হবে যে ওই ফরমের শেষে কিন্তু একটা ডেক্লারেশন থাকে, ইটস স্ট্যাচুটরি ডেক্লারেশন। আপনারা বলতে হবে যে আপনারা যে ইনফরমেশন প্রোভাইড করছেন এইটাতে আপনারা সব কিছু ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার করছেন, এবং আপনারা যদি কোনো রং ইনফরমেশন দেন তাইলে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। এখন আমরা প্র্যাকটিসে গিয়ে যেটা দেখি, আমাদের কমিউনিটির সবচেয়ে বড় প্রবলেম যেটা আপনারা করেন, ওকে এখন হাজব্যান্ড হয়তো অ্যান্টিসিপেট করছেন যে আমার হয়তো ডিভোর্স হয়ে যাবে, উনি তাড়াহুড়া করে উনার রেস্টুরেন্ট দিয়ে দিলেন উনার বাইনার নামে ট্রান্সফার করে, উনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে ওইটা ট্রান্সফার করে দিলেন উনার বাইয়ের নামে, কিন্তু উনি বুঝেন না ওই জিনিসটা যখন এটা ডিসপিউটেড হয়ে যদি এটা কোর্টে যায়, তখন কিন্তু কোর্টের পাওয়ার আছে টু সেট অ্যাসাইড all the transaction. Let me give an example. Recently আমি একটা ম্যাটার ডিল করছি, ওখানে প্রায় টোটাল 13টা প্রপার্টিজ ইনভলভ ছিল। তো উনি কি করছে, উনি সব কিছু ওভার দ্য টাইম, শর্ট পিরিয়ড অফ টাইম, উনি সব কিছু কিন্তু অন্য অন্য নামে ট্রান্সফার করে দিছে। তো when I taken this case, I warned my client যে আপনার এই ট্রানজ্যাকশনগুলো সেট অ্যাসাইড হয়ে যাবে। তো উনি প্রথমে আমার কথা শুনেন নাই, লাস্টে উনি আমার লিগ্যাল অ্যাডভাইসও শুনেন নাই, এবং ইউ উইল বি সারপ্রাইজ যে উনি ফাইলও আমার কাছ থেকে নিয়ে নিছে। কিন্তু হি কাম ব্যাক টু মি উইথ এ ড্যামেজিং কোর্ট ডিসিশন, ওকার প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু কোর্ট সেট অ্যাসাইড করে দিছে। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আজকে যদি আপনি বোনকে ট্রান্সফার করে দেন, কোর্ট জানতে চাইবে যে তোমার কেন এত মায়া লাগছে বোনকে, এই সম্পত্তিটা তুমি ফর নো কনসিডারেশন দিয়ে দিছো। আচ্ছা, এবং বোনকে যদি থার্ড পার্টি ইন্টারভিনার হিসাবে যদি জয়েন করা হয়, বোন কিন্তু কোর্টকে এভিডেন্স দিতে হবে যে কিভাবে উনি সম্পত্তির মালিক হইল। এখন উনি তো ওখানে কোনো কনসিডারেশন দেখাইতে পারবে না, কোনো টাকা পয়সা কোনো কিছু হয় না। তো ওই মিস্টেকগুলো আমরা করি। আরেকটা কমন মিস্টেক আমরা করি, when you have a good time with your wife, naturally আমরা বাংলাদেশে যাই, আমরা হলিডে করি। এখন আপনার একটা সুন্দর টেক ফর এক্সাম্পল, সিলেটে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে, আপনার বাড়ি আছে, আপনার সম্পত্তি আছে, যে পার্সোনাল ডকুমেন্টস ইনফরমেশনগুলা আপনার ওয়াইফের কাছে অ্যাক্সেস আছে। এখন আপনি বললেন যে বাংলাদেশে আপনার কোনো কিছু নাই, তখন আমরা ডিসক্লোজার স্টেজে যখন আসবো, তখন কিন্তু একটা প্রসিডিং যখন শুরু হয়, তখন আপনি কিন্তু কোয়েকশনার দিতে হবে। যদি আপনি ডিসপিউট করেন যে ফর্ম ইতে উনি ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার দেন নাই, তখন আপনি ইনফরমেশন রেজ করবেন, এবং ওখানে যদি উনি এভিডেন্স দেয় ইউ হ্যাভ এ ভেরি নাইস হোম ইন সিলেট, আপনার কিছু ল্যান্ড আছে, ইট কুড বি এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড ইট ইজ এ ভ্যালুয়েবল ল্যান্ড, তো ওইগুলো যদি আপনি ডিসক্লোজ না করেন, দেন দ্যার ইজ এ প্রবলেম। আজকে আপনার বাংলাদেশে অ্যাকাউন্ট আছে, 2-3টা অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্টেরও কিন্তু স্টেটমেন্ট দিতে হবে। সো ওইগুলা যদি আপনারা ডিসক্লোজ না করেন, তখন যেটা আপনারা কি করেন লং রানে, ইন দ্য আইজ অফ দ্য কোর্ট আপনারা আপনাদের ক্রেডিবিলিটিটা নষ্ট করে ফেলেন। তখন ওই সব কেসগুলা আপনাদেরকে আমরা ডিফেন্ড করা সাকসেসফুলি ইট বিকাম কোয়াইট ডিফিকাল্ট। তো ওই জিনিসগুলা আমরা খেয়াল রাখতে হবে। অ্যান্ড অফকোর্স গুড প্র্যাকটিসটা হচ্ছে কি, আই অলওয়েজ এনকারেজ মাই ক্লায়েন্ট যে আপনারা
আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করেন, এবং ওয়েন ইউ গো বিফোর অ্যান এক্সপিরিয়েন্স সলিসিটার, ওনারা কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা আইডিয়া দিতে পারে যে ভাই আপনি এই লিটিগেশনে গিয়ে কন্টেস্টেড করে এন্ড অফ দ্য ডে সাকসেসফুল নাও হইতে পারেন। সো ইটস বেটার টু ট্রাই নেগোশিয়েট অ্যান্ড সর্ট আউট দ্য ম্যাটার। সিমিলার ওয়ে আমরা অন্য সাইডকেও, যেটা হাজব্যান্ডও হইতে পারে বা ওয়াইফ হইতে পারে, উনাকে হয়তো আমরা প্রপোজাল দিতে পারি। উই ক্যান টেল লুক উই ক্যান গো ফর এ লিটিগেশন। এখন আপনি যদি রিজনেবল না হন তখন ওইটা লিটিগেশনে যাবে, সময় লাগবে, আপনার লিগ্যাল এক্সপেন্সেস আছে। সো আপনার কাছে এই অফারটা অন উইদাউট প্রেজুডিস বেসিস ইন ইয়োর হ্যান্ড, এটা আপনি কনসিডার করে নেন, লুকিং ইনটু দ্য প্র্যাকটিক্যালিটি অফ ইট। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আমার মাথায় ঘুরছে। ওকে, ঠিক আছে, নাও। একটা হচ্ছে যে যখন আমরা ফাইন্যান্সিয়াল যে অ্যাসেটগুলো আসলে ডিভাইডেড হবে ডিভোর্সের সময় অথবা ডিভোর্সের পরে, আপনি বলছিলেন যে একটা ফর্ম ইতে একটা ইন্ডিকেশন দিতে হয় যে ফিউচার কোনো ক্লেম করা মানে করবে না, হয়ে গেল। যদি কেউ এই ইন্ডিকেশন দেবার পরেও ফিউচারে ক্লেম করতে চায়, তাহলে কি সে করতে পারবে কিনা? নাম্বার ওয়ান, it is possible even though somebody say in the divorce petition claim করবে না, কিন্তু রিম্যারেজ ট্র্যাপ নামে একটা জিনিস আছে। আচ্ছা, এইটা যদি আপনি খেয়াল রাখতে হবে। আপনি যদি ইন্ডিকেশন দেন আপনি কোনো ক্লেম করবেন না, এবং পরবর্তীতে আপনি যদি আবার বিয়ে করেন, whether it in UK or outside UK, where your marriage is formally recognized in English law, then আপনার এই প্রবলেমটা হচ্ছে আপনি রিম্যারেজ ট্র্যাপে পড়ে যাবেন। রিম্যারেজ ট্র্যাপে সেটি কি? ওকে, মনে করেন আজকে আপনি ডিভোর্স করলেন আপনার হাজব্যান্ডকে, এখানে আপনি ডিভোর্স পিটিশনে দিলেন যে কোনো ক্লেম আপনি করবেন না, নো দিয়ে দিলেন। পরবর্তীতে আপনার ডিক্রি অ্যাবসোলুট হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, আপনি বাংলাদেশে গেলেন, গিয়ে ওখানে আপনি বিয়ে করলেন এবং আপনি নিকাহ নামা রেজিস্ট্রেশন করলেন বাংলাদেশে, হুইচ ইজ অ্যান অফিশিয়ালি রেকগনাইজড ম্যারেজ ইন দ্য ইউনাইটেড কিংডম। তখন কিন্তু আপনি রিম্যারেজ ট্র্যাপে পড়লেন, আপনি আর ক্লেম করতে পারবেন না। আচ্ছা, তখন ক্লেম করতে পারবেন না, চাইলেও করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে রিম্যারেজ ট্র্যাপ। আমাদের একটি কলার আছেন সাথে। জি কলার, আপনি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, একটা জিনিস জানতে আসলে আমরা পেনশন কত এই যে দিয়া দেবে পেনশন তো ভাইয়া আমার জানা মতো, কারেক্ট মি ফাজান ইফ আই এম রং, ইজ 65 মনে হয় না, 65 না 70, 65 বা 67 হতে পারে, আমাদের একটু দেখে নিতে হবে। জি, আমি আমার তো 65 বই গেছে, কিন্তু দেন না তো। আপনারা কিতা করতারা? আপনি অ্যাপ্লিকেশন করছেন নি? জি না, আমি তারা তো ডিডাব্লিউ দিয়ে তো অটোমেটিক আমরা জানাইবো। এটা আমার যতদূর সম্ভব এটা 67 এইজ ভাইয়া, বাট এই লাইনে আমি এক্সপার্ট না আমি, বাট তবুও আপনি প্রোগ্রাম শুনতে থাকেন, আমি একটু চেক করে আপনাকে জানাইতেছি। আমি ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে যে রিম্যারেজ ট্র্যাপ, অর্থাৎ যদি ডিভোর্স পিটিশনে নাও চায়, পরবর্তীতে যখন সে রিম্যারি করবে তখন তার এই অপশনটা হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। ওইটা ওই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে কমন মিস্টেকটা করি নাওএডেজ, উই পিপল থিঙ্ক দ্য ডিভোর্স ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটার, এন্ড অফকোর্স এটা নো ফল্ট ডিভোর্স, এটা স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আপনারা এই একটা রং বক্সে টিক দেওয়ার জন্য কিন্তু আপনার লাইফে ডিজাস্টার হয়ে যাবে, আপনি কিন্তু পরে ফাইন্যান্সিয়াল রেমেডি ক্লেম আনতে পারবেন না। আচ্ছা, আর এই যে ফাইন্যান্সিয়াল যে সেটেলমেন্টে যে অ্যাসেটগুলোকে কাউন্ট করা হবে, তার মধ্যে একটা হচ্ছে যে পেনশন, যেটা ভাই ফোন করলেন, একটা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট, দেন আপনার হচ্ছে ফ্যামিলি হোম, ব্যাংকে যে আপনার টাকা পয়সা থাকে সেগুলো, প্লাস এর সাথে আর অন্য কোনো কিছু কি কেউ ক্লেম করতে পারে কি না? হ্যাঁ, ক্লেম করতে পারবে। ফর এক্সাম্পল, আপনার যে ইনকাম আছে, আপনি যদি মনে করেন প্রপারলি ডিক্লেয়ার না করেন, অনেকের ব্যবসা বাণিজ্য আছে উনি প্রপার ডিসক্লোজার করতেছে না, তো ওইটা ওয়াইফ কিন্তু ডিসপিউট রেজ করতে পারে। সেকেন্ডলি যেটা হইছে কি, অনেকের স্লিপিং পার্টনারশিপ আছে, টেক ফর এক্সাম্পল
ওয়াইফ বলল যে তাজ ভাই আমি তো ওনার ওয়াইফ, আমি সব কিছু জানি, কিন্তু উনি তো ওই যে লো ইনকাম বা বেনিফিটস ক্লেম করার জন্য উনি ওই ব্যবসাটা অফিসিয়ালি দেখাইতেছে না, বাট এই হচ্ছে 2-3টা রেস্টুরেন্ট যেখানে উনি স্লিপিং পার্টনার, তখন ওনার ইন্টারেস্ট আছে, তখন জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তখন আমরা ওই যে থার্ড পার্টি ইন্টারভিনার যেটা বলছি, তখন ওই রেস্টুরেন্টের মালিকগুলাকে আমরা কিন্তু নোটিশ দিতে হয় যে আমরা মনে করি এখানে এই মানুষের শেয়ার আছে অ্যান্ড উই ওয়ান্ট ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার, এবং এইগুলার জন্য কোর্টের কিন্তু স্পেসিফিক পারমিশন নিতে হয়। সো ইন নাটশেল যেটা হয়, আমাদের কমিউনিটির এই যে নন ডিসক্লোজার অ্যান্ড হাইডিং গেমটা খেলার পরে অনেকে ওনাদের মানে কেসটা ওনারা কিন্তু ড্যামেজ করে ফেলে, এবং তখন দেখা যায় যে আপনার অপোনেন্ট যারা, এরা কিন্তু বেটার বার্গেনিং পজিশনে। একটি কেস পেয়েছিলাম এরকম যে তাদের ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু হয়ে যাবার পরেও ওয়াইফ বুঝতে পারলো যে তার হাজব্যান্ড কিছু অ্যাসেট লুকিয়েছে। যখন এটা রিভিল হলো তখন সে আবার কোর্টে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তখন সেই ক্ষেত্রে প্রসিজারটা কি একই রকম? না, তখন আপনি কিন্তু কোর্টে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিয়ে কিন্তু কেসটা আপনি রিওপেন করতে হবে। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কেস হ্যাজ কনক্লুডেড, এবং এই যে একটু আগে আপনাকে বললাম না যে আপনি এই যে ফর্ম ইতে যদি আপনি ইনকারেক্ট ইনফরমেশন দেন এবং এটা যদি কেউ সাকসেসফুলি প্রমাণ করতে পারে, দেন দ্য প্রিভিয়াস কোর্ট অর্ডার উইল বি সেট অ্যাসাইড অ্যান্ড দ্য হোল ম্যাটার উইল স্টার্ট অল ওভার এগেইন। এখন আপনি চিন্তা করেন এই সিচুয়েশনে আপনি কোথায় থাকবেন যদি আপনার জিনিসটা আসলে সত্য হয় এবং ইট ইজ এস্টাবলিশড বিফোর এ কোর্ট অফ ল যে আপনি ফর্মে ভুল ইনফরমেশন দিছেন বা আগে যে ইনফরমেশন যেগুলা কোর্টে কমিউনিকেট করছেন ইট ওয়াজ ইনকারেক্ট ইনফরমেশন, ইটস নো গুড। এখানে যারা থাকেন, যারা বাংলাদেশি যে ফ্যামিলিগুলো থাকেন, যখন তাদের মধ্যে ডিভোর্স হয়, আপনি বলছিলেন যে বাংলাদেশের কোনো অ্যাসেটও কোর্ট সেটা কনসিডারেশনে নেবে, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট কিভাবে এই জিনিসটিকে তদন্ত করে যে বাংলাদেশে একজনের প্রপার্টি আছে, সে যদি হাইড করতে চায়? ওকে, এখন একটা জিনিস হচ্ছে কি আমাদের কমিউনিটির একটা রং আইডিয়া যে আমরা অনেকে অনেক সময় স্পেশালি হাজব্যান্ডরা বলেন যে ওনার ওয়াইফদের, ওকে ঠিক আছে তুমি 20 বছর সংসার করছো, আমি তোমাকে, আমাদের বিয়ে তো বাংলাদেশে ছিল, ইসলামিক বিয়ে ছিল, কোনো কিছু পাবে না। দ্যাটস নট রাইট। কারণ আপনার বউর সাথে আপনার এই নিকাহনামা বা বাংলাদেশের ম্যারিজটা অফিসিয়ালি রেকগনাইজ হয়েছে, তারপরে উনি এখানে আপনার বউ হিসাবে আসছে, সংসার করছে, তো এইটার ইনভেস্টিগেশনে যাবে। এটা যখন ওই যে এফডিআর যেটা বলা হয়, ফার্স্ট ডিসপিউট রেজুলেশন হিয়ারিং, এটা প্রথমে কিন্তু কোর্টে যাবে ফার্স্ট হিয়ারিংয়ে, তখন একজন জাজ ইনফ্যাক্ট মিডিয়েটর হিসাবে কাজ করবেন। উনি বোথ সাইডকে বলবে যে তোমাদের ফুল ডিসক্লোজার দিছনি, পজিশন স্টেটমেন্ট দাও, তোমাদের এভিডেন্স দাও। তখন জাজ চেষ্টা করবেন ওই মিডিয়েশন হিয়ারিংয়ে দুই পার্টিকে সব কিছু বুঝাইয়া হ্যামার ডাউন করে বোঝানোর জন্য যে দেখো, যেটা আমি আগে বলছি যে কোর্ট কাছারি করে আসলে দুইজনের লাভ হবে না, কিন্তু আমি মনে করি এইটা হবে একটা রিজনেবল সেটেলমেন্ট provided that information you provided is correct। এবং আপনি এই ডিসপিউট রেজুলেশন যেটা হিয়ারিং করবেন, দেখেন এখানে কিন্তু খুব ভালো একটা প্রসিজার। একটা ফোন কল, হ্যাঁ জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম, তাজ ভাই ভালো আছেন তো আপনি? জয় ভাই বালা আছি। আপনি সিলেটি, আমিও সিলেটি, আমি সিলেটি ভাষায় একটু কথা কইলাই না কি? ওই কৌকা সিলেটি মাতকা। আপনারা যে সাবজেক্ট আনছেন আমি দেখলাম, আমার খুব ভালো লাগে, তবে আমি প্রশ্ন করতাম হইব যে আচ্ছা, যত তো ডিভোর্সের প্রবলেম, এটা তো খালি যার আছে কোটি কোটি টাকার মালিক, বাড়ি প্রপার্টি আছে, ওটা আছে, এরা তো প্রবলেমও পড়ে, কিন্তু যার কোথা নাই এরা তো এই প্রবলেমে গিয়ে পড়ে না। এইগুলো একটা। সেকেন্ড হইল কি, আমি যখন বিয়া করিলাম, আমি এখানে বউরে লুকাইতাম আর বউ এখানে আমারও লুকাইতাম, তো এটা তো অন্য টাউনে সিটিং লাগাই দিলা, শয়তানে হারাই দিলা। আমার যতটুকু আছে বউরে হইতাম, বউর যতটুকু আছে জামাইরে হই, তখন এইটা পরে গেছে সমস্যা, তখন আমরা লুকাই। আমার প্রশ্ন হইল যে বিয়া করার সময় আমি করি আর বউরে করো, যার যেটা আছে বিয়ার সময় বলে আমার কথা আছে তোমার ওগুলা দিলাম, যদি কোনো ফিউচারে প্রবলেম হয়
তো এগুলা তুমি পাইতা এরকম কোনো কন্ট্যাক্ট করা যায় না বউ বেলা বা জামাইর বেলা এরকম কোনো কন্ট্যাক্ট করা যায় না এই প্রশ্নটা আমার কাছে বুঝতে পারছো এগুলা বেশিরভাগ ক্ষেত্রে বায়ু যে আমেরিকাত মনে করো একটা এগুলো কয় প্রিনাপশাল এগ্রিমেন্ট এটা করা যায় যে এগুলা বড় বড় লোক হলে যখন বিয়া করেন একটা জানেন না আপনি 4-5টা বিয়া করেন তো তারা তখন তারা এগ্রিমেন্ট করেন যে তুমি আমার সম্পত্তিত ক্লেম করতে পারতাই না বাট এইসব জিনিস কিন্তু আমরার ক্ষেত্রে প্রযোজ্য নাই এবং আপনি যেটা কইছেন in terms of disclosure yes of course if you are living as a husband and wife এখানে লুকালুকি তো এটা ঠিক নাই এবং আমরা যদি একটু ফ্যামিলি কনটেক্সটের বাইরে আসি যেহেতু আপনারা কমিউনিটির মানুষের প্রোগ্রাম দেখরা মনে করো ইমিগ্রেশনের ক্ষেত্রে আমরা অনেকর আপনারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করি দেখা যায় বাই বউয়ে তান অ্যাকাউন্ট লুকাইয়া রাখি দিছেন নট ডিসক্লোজিং টু দ্য সলিসিটার ওর হোম অফিস কিন্তু হোম অফিসে গিয়া বাদে তুকাইয়া কর তোমার ক্লায়েন্টে অ্যাপ্লিকেশন করছেন কিন্তু তোমার ক্লায়েন্টের ওয়াইফও আমরা চেক করি দেখছি তার তো 22,000 পাউন্ড অ্যাকাউন্টও সেভিং আছে সো এটা আরও ফ্যামিলিত ঝামেলা লাগায় বুঝছেন নি সো এগুলা ঠিক নাই ভাইয়া সো আমি মনে করি যে সবে ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার দেখরা এবং সোফার আমি আপনারা এই জিনিসটা ফ্ল্যাশ আউট করিয়ার যে আপনারা লুকালুকি করিয়া পরে আপনারা গেইনার হইতে পারেন না আপনারা নিজের সেলফরে ড্যামেজ করেন এবং সিমিলারলি যখন ফ্যামিলি ম্যাটার ও সোশ্যাল সার্ভিস ইনভলভ থাকে পুলিশ ইনভলভ থাকে আপনারা সেম ওয়েতে আপনারা কেসগুলা ড্যামেজ করছেন এজ মাই কলিগ সেড এট দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম যে আমরা চেষ্টা করতাম যে আমরা বিগিনিং অফ প্রপার লিগেল অ্যাডভাইস এবং গাইডেন্স নিয়ে যে আমরা জিনিসটারে আমরা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করতাম থ্যাংক ইউ আমাদের সাথে আরেকজন কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমি দেশে আইছি হইতে 3 বছর হাজবেন্ড ওয়াইফ আমরা ইসলাম স্টুডেন্ট ভিসায় আসসালামু আলাইকুম কোথায় নিবেন মাত জি শোনাজার খুব আপনি আপনি টিভির ভলিউমটা একটু ডাউন করে তারপর কথা আমরা বলুন। 3 বছর আগে ইসলাম হাজবেন্ড ওয়াইফ বাকি স্টুডেন্ট ভিসায় আচ্ছা আমরা সাইলাম কেস মারছি সাইলাম কেস মারার পরে 2 বছর পরে রেজাল্ট আইছে রিসিভ করছে রিসিভ করে আমরা আমার আপিল করছি আপিলের কোনো রেজাল্ট এখন পর্যন্ত আইছে না অফিসে কোনো যদি আমরা মন্তব্য করতা খুশি হইলাম মানে ভাই আজকে আমরা কথা বলছিলাম ফ্যামিলি রিলেটেড কোয়েশ্চেন নিয়ে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট আমাদের টপিকটা দেখবেন আমাদের প্রোগ্রামের যে ফ্লায়ারটি গেছে আপনার প্রশ্নটি আপনি পরের অনুষ্ঠানের জন্য রাখুন আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো ধন্যবাদ জি তাজ ভাইয়া আমরা একজন বলছিলেন যে প্রিনাপশাল যে এগ্রিমেন্টের কথা আমি আসতাম সেই পয়েন্টে তো এই যে প্রিনাপশাল এগ্রিমেন্টটা এখানেও তো আমরা দেখি আমরা তো করি এখানেও আমরা করি আসলে এই জিনিসটা যদি শুরুতেই একটা বিয়েটা তো একটা ট্রাস্টেরও বিষয় যে শুরুতেই যদি আমি মনে করি যে আমি আমার ওয়াইফকে এটা দেবো না বা আমি আমার হাজব্যান্ডকে এটা দেবো না তখন এই যে বিলে তো একটা কি বলা যায় সেটা তো একটা একসাথে একটা জার্নি একটা লং জার্নি হ্যাঁ এখন এটা আসলে কতখানি আপনার মনে হয় যে কার্যকরী বিষয়টা It is an official document. It is enforceable as a binding agreement under the law of contract between husband and wife. কিন্তু ইস্যুটা যেটা দাঁড়াও মানে অনেক সময় আমরা দেখি অনেকে এইসব নিয়ে আমাদের কাছে আসে প্রবলেমটা হচ্ছে কি তখন দুই পার্টি আসলে এগ্রি করতে পারে না তখন মনে করেন ওয়াইফ বলবে লোক ইট ইজ এ ট্রাস্টেড রিলেশনশিপ উই আর এন্টারিং ইন এ রিলেশনশিপ একটা কল আছে নিয়ে নেবে জি জি আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম জি আপনি জি আমার একটা ফিডব্যাক আছে আপনাদের প্রোগ্রাম নিয়ে প্লিজ বেসিক্যালি আমরা তো অনেক লিগ্যাল শো টিভিতে দেখি বা আপনাদের এখানে শুধু একটা সাবজেক্টে নেওয়া হইতেছে কল আর এখানে কিন্তু আপনারা লেখা নাই যে আপনারা শুধু একটা সাবজেক্টের উপর প্রশ্ন নেবেন তো অনেক মানুষ কল দিবে পরে আপনারা এগুলা হেল্প করবেন না আর আপনার সাজেশনের জন্য ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের প্রোগ্রামটি দেখতে থাকুন জি ধন্যবাদ জি তাজ ভাই সো যে ট্রাস্টেড রিলেশনশিপের কথা বললেন আর সেই ট্রাস্টেড রিলেশনশিপে যদি শুরুতেই এমন একটি বিষয় ঢুকে যায় তাহলে জিনিসটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় অনেকে ওই জিনিসটা ইন প্রিন্সিপাল এগ্রি করে না অনেকে আবার
এগ্রি করে, অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, ওইটা নর্মালি যারা রিচ পিপুল আছে, হাই ফ্লায়ার পিপুল আছে, সেলিব্রিটি পিপুল আছে, ওনারা কিন্তু এগুলা করে। বাট আপনারা যদি কেউ করতে চান দেন ইউ ক্যান ডু ইট। এবং আরেকটা জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে অনেক সময় দেখবেন যে অনেকে কিন্তু বিয়ে রেজিস্ট্রেশন করতে চায় না, হয়তো ইসলামিক ম্যারেজ করবে, বিকজ ওয়ান অফ দ্য কনসার্ন হবে যে যদি ডিভোর্স হয় তাইলে ও তো প্রপার্টি ক্লেম করবে। তো আপনাদের জন্য আমি এটা বলবো, এটা যাদের আপনাদের এই কনসার্নটা আছে, টলেটা নামে একটা ক্লেম আছে, এখানে কিন্তু ওই নর্মাল অ্যান্সিলারি রিলিফ ম্যাটারে যাবে না, তখন কিন্তু ওই যাদের সিভিল পার্টনারশিপ আছে, লিভ টুগেদার রিলেশনশিপ লং টাইম আছে, ওইটা টলেটা নামে একটা ডিফারেন্ট টাইপ অফ ক্লেম আছে। এবং ওইটা সিভিল ম্যাটার, ওইটা ফ্যামিলি কোর্ট ডিল করবে না, ওইটা আপনি কান্ট্রি কোর্টে প্রসিডিং শুরু করতে হবে। এবং বেশি যদি হায়ার অ্যামাউন্ট থাকে সয় সম্পত্তি, ওইটা হাই কোর্টেই আপনারা শুরু করতে হবে। সো দ্যার ইজ নো এসকেপ রুট অ্যাকচুয়ালি। সেটা বিয়ে হোক বা ইসলামিক ম্যারেজ, এক্স্যাক্টলি। এটাই সো হোক, আপনাকে ওইটা আমরা রংলি চিন্তা করি যে কেউ ক্লেম করতে পারবে না, দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস। আচ্ছা, তাহলে সেটেলমেন্টের সময় যদি আপনারা চান তাহলে এই ধরনের ডিভিশন আসবেই, কিন্তু সেখানে একটা ব্যাপার আছে, ডিভিশনটা আসলে কি 50-50 হবে কিনা, অনেকের মনে এই প্রশ্নটি থাকে, এই ব্যাপারে আপনার লোক কিছু হায়ার কোর্ট গাইডলাইন্স কেসেস আছে, ওইটা ইয়ার্ডস্টিকটা হচ্ছে কি 50-50 স্প্লিট, কিন্তু এটা হচ্ছে কি ডিপেন্ডস অন অল দ্য সার্কামস্টেন্সেস, বাচ্চা আছে কিনা, ডিউরেশন অফ দ্য রিলেশনশিপ। এখন আপনি একজন ওয়াইফ হয়ে আপনি একজন মাল্টিমিলিয়নারকে বিয়ে করলেন, বিয়ে ঠিকলো আপনাদের 2 বছর, এখন আপনি কি ওই ওনার সম্পত্তির কি মনে করেন 50% আপনি পেয়ে যাবেন? দ্যাটস রং। ওকে, ফেয়ারনেস একটা এক্স্যাক্টলি। সো ওই আইডিয়া থেকে আমরা বাইরে হয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি, আপনার যদি একটা ফ্যামিলি হোম থাকে, ইট কুড বি সে 800,000 পাউন্ড এটার ভ্যালু, আপনাদের আর কোনো সয় সম্পত্তি নাই, কিন্তু দেখা যায় ওয়াইফ কিন্তু সারা জীবনই হাউস ওয়াইফ ছিল, কিন্তু উনি আপনার 3টা বাচ্চা জন্মইছে সব আন্ডার এজ। ওই ক্ষেত্রে দেখা যায় ইভেন কোর্ট অর্ডার দিছে যে ওয়াইফ কিন্তু পুরো বাড়িটা রেখে দিবে এবং আপনি কন্টিনিউ বাসার মর্গেজ দিয়ে যেতে হবে, এবং আপনি কোনো কিছু পাবেন না, এবং আপনি ইভেন ওই সম্পত্তিতে থাকতেও পারবেন না। বাচ্চারা যখন 18-র উপরে হয়ে যাবে তখন কিন্তু আপনার এবং ওয়াইফের মধ্যে ওইটা সর্ট আউট হবে। সো দিস ইজ অ্যান এক্সট্রিম এক্সাম্পল যে 50 স্প্লিট কখনো হবে না। চমৎকার। আমরা আরও একটা বিষয় জানতে চাই এই ব্যাপারে, যে এই ফর্ম যে ইটার কথা বলেছেন, সেই ফর্ম ইটা আসলে আর কি কি ইনফরমেশন দিতে হয়? এই যে প্রপার্টিগুলো আছে, অনেকে মনে করেন যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ওনারা জানেন যে আছে, তাদের প্রপার্টি আছে, কিন্তু এইটা লোকেট করা সম্ভব হয় না, বিশেষ করে ওয়াইফদের ক্ষেত্রে, যেহেতু ওনারা একটু আন্ডার প্রিভিলেজ থাকেন, যে আসলে হাজব্যান্ডের ওই প্রপার্টিটার লোকেশনটা কোথায় বা ওই ইনভেস্টমেন্টটা উনি কিভাবে পুট করবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। কারণ হাজব্যান্ড অনেক সময় শেয়ার করেন না বা ওয়াইফ অনেক সময় শেয়ার করেন না, যার যার প্রপার্টি। এখন ওই বিষয়গুলো যখন ডিসক্লোজারের ব্যাপার আসে, তখন আসলে শুরুতেই কি করে এগুলোকে করা যায়? আপনি ফর্ম ই কিন্তু অনেক লম্বা একটা ফর্ম, এবং এখানে অনেক ইনফরমেশন দিতে হবে। এখানে সয় সম্পত্তি, ব্যাংক স্টেটমেন্ট, ওভারসিজ অ্যাসেটস, পেনশন, সব কিছু ডিসক্লোজ করতে হবে। আপনার ইনকাম ডিসক্লোজ করতে হবে, আপনি আপনার কারেন্ট লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং স্টাইল, আপনার কোনো কেউ আপনার কাছে টাকা পয়সা পায় কিনা, ব্যাংক। আমরা আরেকটু শুনবো, আরো বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা বাকি আলোচনা করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ আয়ন লিগেল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782 এবং একসাথে চলছে ফেসবুক এবং আমাদের ইউটিউব লাইভে। আমাদেরকে প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে। আমার সাথে আছেন সলিসিটর তাজ উদ্দিন শাহ। আমরা কথা বলছি ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে। ভাই, আমরা ই ফর্ম নিয়ে কথা বলছিলাম, তো ই ফর্ম কথা পড়া শেষ করে আপনার সাথে একটা প্রশ্ন থাকবে যে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের জন্য ক্লায়েন্টরা লিগ্যাল এইড পায় কিনা।
এজ এ স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি লিগ্যাল এইড অ্যাভেলেবল না, Available না, আচ্ছা। অ্যাভেলেবল না, এবং এটার জন্য কমিউনিটির মানুষকে আমরা অনেক এক্সপ্লেনেশন দিতে হয় ক্লায়েন্টদের যে তাজ ভাই আপনার লিগ্যাল এইড আছে, কেন আমি লিগ্যাল এইড পাবো না? আচ্ছা। কিন্তু দর্শক, ফাইন্যান্সিয়াল ম্যাটারের জন্য কোনো লিগ্যাল এইড আপনারা পাবেন না। এখন টেক ফর এক্সাম্পল, একজন সিস্টার আসলো আমার কাছে, উনি বেনিফিটসে আছে, উনার 3টা বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে, এখন উনি টাকা পয়সা কই থেকে পাবে? হয়তো উনি একটু কষ্ট করে যদি আপনি আপনার কোর্টের কেসটা যদি শুরু করেন, তখন যদি কোর্টে কেসটা চলে যায়, তখন আমরা ওই যে এক্সেপশনাল কেস ফান্ডিং বলে, আপনার সব মিটিগেটিং সার্কামস্টেন্সেস এক্সপ্লেইন করে লিগ্যাল এইড বোর্ডে একটা অ্যাপ্লিকেশন করলে অনেক সময় ওরা কনসিডার করে। ইনিশিয়ালি ওরা কিন্তু আমাদেরকে 5,000 পাউন্ডের একটা ফান্ডিং দেয়, ওইটার উপর আমরা চালাই। পরবর্তীতে যদি কেস কমপ্লিকেটেড লম্বা হয়, ওইটা তখন আমরা ইনক্রিজ করি। এবং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা যেটা খেয়াল রাখতে হবে, যেটা স্পেশালি আপনারা যখন আপনাদের ইংলিশ সলিসিটারের কাছে যান, ওনারা কিন্তু, আমি ইংলিশ সলিসিটারই বলতেছি, যেন আপনারা মনে করেন দে আর বাইবেল, তারা যেটা করতেছে সবচেয়ে ভালো করতেছে, কিন্তু আপনারা বুঝেন না যে আপনাদের কমিউনিটির সলিসিটারদের কাছ থেকে আপনারা কী ধরনের হেল্প পান, এটা ইউ ক্যান ইমাজিন। এবং আমরা আপনাদের সাথে আপনাদের ভাষায় কথা বলি, সব কিছু বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমরা অন্য সাইডকেও কিন্তু অ্যাপ্রোচ করে অনেক কিছু কিন্তু নেগোশিয়েট করতে পারি, যেটা আপনাদেরকে বোঝানো হয় না। আপনি যদি লিগ্যাল এইড নিয়ে আপনার একটা কেস চালান, ফর এক্সাম্পল তার সলিসিটার লিগ্যাল এইড পাইলো, এখন আপনি সেটেলমেন্টে গিয়ে আপনি 200,000 পাউন্ড পাইলেন, একটা গড় পাইলেন, লিগ্যাল এইড বোর্ডের কিন্তু স্ট্যাচুটারি চার্জ আছে। এখন এখানে যদি আপনার লিগ্যাল ফি 50,000 পাউন্ড হয়ে দাঁড়ায়, আপনি যেটা পাইছেন ওই টাকাটা কিন্তু তার সলিসিটার লিগ্যাল এইড বোর্ডকে দিতে হবে। এরপরে আপনি বাকি যেটা রইল ওইটা আপনার পয়সা। ওই জন্য বিগিনিংয়ে আমি যেটা বলতেছি যে আপনাকে সব দিক বুঝতে হবে, যে আপনি ফাইট করে 1,000 পাউন্ড পাইলে, 100,000 পাইলেন, 50,000 মানে লিগ্যাল ফিতে চলে গেল, তাইলে আপনি তো এন্ড অফ দ্য ডে লাভবান হইতে পারলেন না। সো দিজ আর দ্য থিংস আপনারা কনসিডার করতে হবে। শুরুতে বলছিলেন যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে লিগ্যাল এইড সাধারণত পায় না, কিন্তু যদি সার্কামস্টেন্সেস ডিসক্রাইব করে সেভাবে করে দেয়, তাহলে কী ধরনের সার্কামস্টেন্সেস আপনার? মনে করেন যে আমার হাজব্যান্ডের সয় সম্পত্তি আছে, আমি 3টা বাচ্চা নিয়ে আসি, আমি বেনিফিটে আমি কাজ করতে পারতেছি না, কিন্তু আমার একটা ভ্যালিড ক্লেম আছে। সো ওই কেস স্টেটমেন্ট আমরা সাবমিট করলে ওরা অনেক সময় ডিসক্রিপশন তারা এক্সারসাইজ করে, বা আপনি খুব লো ইনকামে আছেন, ওইটাও অনেক সময় তারা কনসিডার করে, এবং বাট ওইটাও অটোমেটিকলি নট অ্যাভেলেবল ইন দ্য ফাইন্যান্সিয়াল রেমেডি কেসেস। আচ্ছা, আরেকটা বিষয় যে উত্তরাধিকার সূত্রে অনেকেই অনেক প্রপার্টি পেয়ে থাকেন। যদি এই ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের বিষয়টা অনেককেই খুব কনসার্ন করে, যে তাহলে আমি যে সম্পত্তিটা পেলাম উত্তরাধিকার সূত্রে, সেখান থেকেও কি ডিভোর্সের সময় কোনো ক্লেম আসবে কি না? না, এটা দেখেন দুইটা স্প্লিট হবে, 2 ভাগে। একটা হচ্ছে কি আপনি বিয়ের আগে কি সয় সম্পত্তির মালিক আপনি ছিলেন, বা বিয়ের পরে ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ম্যারেজ আপনি কি অ্যাচিভ করছেন, মানে আপনার কি সয় সম্পত্তি করছেন, ওইটা নিয়েই মেইন হিসাব নিকাশ। এখন আপনি যদি ওয়াইফ হিসাবে মনে করেন আমি একজন, আপনার হাজব্যান্ড ওনার বাবার কাছ থেকে অনেক সয় সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাইছে, এবং ওইটারও 50% আপনি পেয়ে যাবেন, ওইটারও শেয়ার পাবেন, ইটস নট রাইট। এটা আমাদের রং আইডিয়া। ইভেন ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ম্যারেজ, এখন আপনার হাজব্যান্ডের বাপ মারা গেল, উনি উত্তরাধিকার সূত্রে একটা বাড়ি পাইল সম্পত্তি স্প্লিটে, ওই বাড়িটার উপর কিন্তু আপনার তেমন একটা ম্যাটেরিয়াল ক্লেম থাকবে না। উনি বলতে পারে যে এটা তো আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। তাহলে যে বিয়ের সময় থেকে শুরু করে বিয়ে শেষ হওয়া পর্যন্ত যে সময়টুকু, ওই সময়টুকুর মধ্যে যে অর্থগুলো বা যে অ্যাসেটগুলো করবে, শুধুমাত্র সেগুলোই হচ্ছে ক্লেইমের অংশ। এখন হাজবেন্ডের যেটা হচ্ছে কি, লেট মি গিভ অ্যান এক্সাম্পল, আপনি বিয়ে করলেন, সুখের সংসার, আপনার 4টা বাচ্চা হইছে, আপনার ওয়াইফ বাচ্চাদের লুক আফটার করছে, এন্ড অফ দ্য ডে আপনি ব্যবসা বাণিজ্য করছেন,
আপনি লেটে বাসায় আসছেন, কাজ করছেন 7 দিন, আপনার প্লেটে রেডি ডিনার পাইছেন, আপনার ওয়াইফ আপনার 4টা বাচ্চাকে লুক আফটার করছে, সারা জীবন আপনার বাসার কাজ করছে এজ এ ডোমেস্টিক ওয়ার্কার, আনপেইড ডোমেস্টিক ওয়ার্কার, তো তার রেগুলার কম্পেনসেশন হচ্ছে কি এই জিনিসগুলা। এখন যদি আপনি বলেন যে জামাই হিসাবে যে সে তো জীবনে কাজ করে নাই তাস ভাই, সে হাউসওয়াইফ ছিল, তার সে কেন পাবে এগুলা, সে তো বাসা কেনার সময় 1 পয়সাও ডিপোজিট দেয় নাই, দ্যাটস নট দ্য রাইট আনসার। শি হ্যাজ প্রোভাইডেড এ ভ্যালুয়েবল সার্ভিস টু ইউ ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইয়োর ম্যারেজ, এবং 4টা বাচ্চারে উনি লুক আফটার করছে, আপনাকে লুক আফটার করছে, আপনার সংসার লুক আফটার করছে, এবং ইউ নো দ্য কস্ট অফ লুকিং আফটার এই বাচ্চা যদি আপনি আউটসাইড কোনো কেয়ার অ্যারেঞ্জমেন্টে যান, হাউ এক্সপেন্সিভ ইট ইজ ইন দিস কান্ট্রি। তো ওইগুলো আপনারা একটু মাইন্ডে রাখতে হবে। এটা তো খুবই সুখবর, আমাদের কমিউনিটিতে যারা হাউসওয়াইফ আছেন তাদের জন্য একটি চমৎকার সুখবর যে আপনারা যারা বাসার জন্য কাজ করছেন, হোম মেকার, তাদের জন্য আসলে এই দেশে খুব চমৎকার রেমিডি আছে যদি কখনো ওই স্টেজে যেতে হয় যে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের বিষয়টি আসে। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা যদি আর কোনো কোয়েশ্চেন করতে চান আপনারা করতে পারেন, আমাদের হাতে সময় খুব বেশি নেই। তাজ ভাই, আপনি যদি কোনো কিছু অ্যাড করেন, যে আমরা বলেছিলাম যে নন মলেস্টেশন অর্ডার আর আমরা ডিভোর্স টাচ করব, দুটো কোয়েশ্চেন দুটো বিষয়ে। নন মলেস্টেশন অর্ডারের ক্ষেত্রে একটি হিয়ারিংয়ে দেখা গিয়েছে যে মেয়ে যে অ্যাপ্লিক্যান্ট, সে তার কথা ছিল যে কোর্টের রায় ছিল যে সে এটাকে শিডিউল অফ অ্যাকুইজিশন দেবে, কিন্তু সময় মতো দেয় না এবং এখনও পর্যন্ত দেয় নাই। আর যদি অ্যাপ্লিক্যান্ট না দেয় তাহলে তো আপনার ডিফেন্ডেন্ট যে রেসপন্ডেন্ট সে তো কোনো কিছু আসলে এগোতে পারে না। তো প্রি ট্রায়াল হিয়ারিংয়ের ডেট চলে এসছে, তাহলে সেখানে আসলে বিষয়টা কী দাঁড়াবে? যেখানে নন মলেস্টেশনের ক্ষেত্রে বেশিরভাগই ভিকটিম হচ্ছেন কি ওয়াইফরা, অনেক সময় হাজব্যান্ডরাও মলেস্টেশন ক্লেম আনেন। এখন আপনি প্রথম যে জিনিসটা করতে হবে, আপনি যদি ক্লেম করেন যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স আছে, এটারে বলে যে শিডিউল অফ অ্যালিগেশন বা শর্ট ফর্মে স্কচ শিডিউল, যেটা আপনি দিতে হবে, সাথে আপনার একটা স্টেটমেন্ট দিতে হবে, এক্সপ্লেন করতে হবে, তারপরে কোর্ট ডিটারমিন করবে যে আদৌ এক্স্যাক্টলি ওইটা হয়েছে কি না, ইফ ইট ইজ ডিসপিউটেড। এবং ওই নন মলেস্টেশনের বেশিরভাগ ক্ষেত্রে দর্শক যেটা দেখতে হয় যে কোর্টে বর্তমানে আপনার কোনো ভয়ভীতি আছে কিনা আপনার অন্য পার্টনারের কাছ থেকে। হিস্টোরিক্যালি দেয়ার কুড বি মেনি রিজন, উনি হয়তো আপনাকে মারছে, ধরছে, অনেক কিছু আছে, বাট দ্য কোর্ট ইজ নট কনসার্ন অ্যাবাউট ইট। কোর্ট ইজ কনসার্ন আপনার কারেন্ট সিচুয়েশন কি, আপনার ফিউচার নিডটা কি। এবং আপনারা খেয়াল রাখবেন দর্শক, যেটা আমরা কোর্টে অনেক সময় জাজদের বুঝাইতে আমরা পারি না, শুরু হয় এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের প্রবলেম। হাজব্যান্ড গিয়ে টার্গেট করে ওয়াইফের ফ্যামিলি মেম্বারকে ইন বাংলাদেশে, বলে তোমার মেয়েকে বলো কেস উইথড্র করতে, তোমার মেয়েকে বলো আমার এগেইনস্টে কোনো সয় সম্পত্তির যেন ক্লেম না করে, উইচ আইভ জাস্ট ডিসকাসড। তখন এইগুলা ডেভেলপড ইনটু এ নন মলেস্টেশন সিচুয়েশন। এবং আপনারা যে ইনডাইরেক্টলি যে জিনিসগুলা করেন, ইউ ড্যামেজ ইউর পজিশন। ওয়াইফ কিন্তু ক্লেম আনতে পারেন, এবং বেশিরভাগই যেটা আমি বলছি যে ওই যখনই একটা ফাইন্যান্সিয়াল রেমেডি ক্লেম আসে, হাজব্যান্ড কোনোভাবে ওয়াইফকে স্টপ করতে পারে না, তখনই উনি হ্যারাসমেন্ট শুরু করে, এবং দিস ট্রিগার এই নন মলেস্টেশন অ্যাপ্লিকেশন। তারপরে নন মলেস্টেশন অ্যাপ্লিকেশন আসতে পারে চাইল্ড কন্ট্যাক্ট ম্যাটার থেকে। এখন আপনি বাচ্চাদের দেখতে দিতেছেন না, কিন্তু বাচ্চারা দেখার নামে হাজব্যান্ড কিন্তু ওয়াইফকে নানানভাবে হ্যারাসমেন্ট করতেছে, মলেস্ট করতেছে, তখন ওনার কিন্তু প্রোটেকশনের দরকার লাগে। তো ওই জিনিসগুলো আপনারা বিগিনিংয়ে ডিল করবেন। পুলিশ কিন্তু আপনাকে 24 ঘন্টা প্রোটেকশন দিতে পারবে না, দে আর ভেরি বিজি, দে হ্যাভ এ লিমিটেড রিসোর্সেস নাওয়াডেজ। সো আপনাদের যদি এরকম কোনো ইস্যু থাকে, ইমিডিয়েটলি কনসাল্ট এ সলিসিটার, ব্রিং অ্যান অ্যাপ্লিকেশন, দ্য কোর্ট উইল কনসিডার। এবং নন মলেস্টেশনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্স পার্টি আর একটা হচ্ছে অন নোটিস অ্যাপ্লিকেশন। আপনি নন মলেস্টেশন কিন্তু একটা গড়ে তাকিয়াও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিভিং আন্ডার ওয়ান রুফ, ইউ ক্যান স্টিল ডু দ্য অ্যাপ্লিকেশন। আরেকটা হচ্ছে হাজব্যান্ড বলবে ওয়েট, আমি হচ্ছি এই বাসার মালিক, ইউ আর আউট অফ দিস হাউস, তোমার নাম নাই, কোনো কিছু নাই। এইরকম যদি কোনো থ্রেট থাকে,
আপনি অকুপেশন অর্ডার নিয়ে আসতে পারবেন না। এটা অকুপেশন অর্ডার মানে হাজব্যান্ড ঘরের মালিক হইলেও উনাকে কোর্ট বাইর করে দিবে, বাসা থেকে বলবে আনটিল অল দ্য ম্যাটার ইজ রিজলভ ওয়াইফ বাচ্চাদের নিয়ে এই বাসায় থাকতে হবে, বিকজ শি ইজ ইন এ নিড অফ সিকিউর অ্যাকোমোডেশন উইথ দ্য চিলড্রেন। চমৎকার। আরেকটি কোয়েশ্চেন ছিল, আমরা অনুষ্ঠানের প্রায় অল্প সময় আছে, যে ডিভোর্সের ক্ষেত্রে এখানে একজন আছেন যে উনি ইমিগ্রান্ট স্পাউস হিসেবে এসছেন, এখন তাদের সংসারে অশান্তি, ওয়াইফ ডিভোর্স চান, কিন্তু তার কনসার্ন হচ্ছে ডিভোর্স একবার হয়ে গেলে তার ইমিগ্রেশন স্টেটাস আসলে কি হবে, 3 বাচ্চা সহ উনি থাকেন, তো সেই ক্ষেত্রে তার অন্য কোনো ডিগ্রিও নেই যে সে পড়াশোনা শুরু করতে পারবে বা কিছু একটা। ডিভোর্স এবং ইমিগ্রেশন দে আর রিলেটেড। আপনি যদি রিলেশনশিপের বেসিসে যদি আপনি কোনো স্টে পান এখানে, যখনই আপনার ডিভোর্স হয়ে যাবে, ইউ আর নো লঙ্গার ফুলফিলিং দ্য ইমিগ্রেশন কন্ডিশনস, তখন আপনার বাই অপারেশন অফ ল ইয়োর ভিসা অটোমেটিকলি লাভস। তখন যদি আপনার বাচ্চারা থাকে, তখন বাচ্চাদের রাইটে আপনি কোর্টে চাইল্ড কন্ট্যাক্টের অ্যাপ্লিকেশন করতে হবে। অনেক সময় অনেক ওয়াইফরাও কিন্তু ভেরি ফ্লেক্সিবল, ওনারা বলে ঠিক আছে ভাই বাচ্চা তুমি দেখো, সপ্তাহে একদিন দেখো, টেলিফোন কন্ট্যাক্ট করো। উনি হয়তো একটা প্যারেন্টাল এগ্রিমেন্ট সাইন করে দিলে ওইটাও কিন্তু আপনার ইমিগ্রেশন পারপাস সার্ভ করবে, ওইটা ডিফারেন্ট ম্যাটার, একটু কমপ্লিকেটেড আর কি, তখন দেখতে হবে। হাউএভার ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে কোনোভাবে যেন আপনার এই চাইল্ড কন্ট্যাক্ট প্রসিডিংসে এই গন্ধটা না আসে যে ইউ আর ডুইং অল দিস টু সিকিউর ইউর ইমিগ্রেশন রাদার দেন ট্রিগার বাই দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইউর চিলড্রেন, যে বাচ্চাদের সাথে যে বাপের যে সম্পর্ক ওইটা আপনি মেনটেন করতে চাইতেছেন। সেক্ষেত্রে আপনি বললেন যে যদি চাইল্ড কন্ট্যাক্টের অ্যাপ্লিকেশন করা যায় প্যারেন্টাল এগ্রিমেন্টের মধ্যে, তাহলে সেটা ডিভোর্স হয়ে গেল, এবার ওয়াইফ আলাদা থাকছেন, ওয়াইফের সাথে বাচ্চারা থাকছেন, অথবা ফাদার মানে হাজব্যান্ডের সাথে বাচ্চারা থাকছেন, এই যে ওয়াইফের যে কন্ট্যাক্ট করার অধিকার, এই অধিকারই তাকে এই দেশে লিগালি থাকার জন্য অনুমতি দেবে। এটা তো সম্ভব, এবং যদি মনে করেন বাচ্চারা যদি ব্রিটিশ সিটিজেন হয়, আপনারা জানেন যে EX1 নামে একটা প্রভিশন আছে, আপনারা বাচ্চাদের রাইটেও কিন্তু আপনারা আপনাদের ইমিগ্রেশনের ভিসা এক্সটেন্ড করতে পারেন, এবং ওইটা আপনারা খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দুইজনেই শুরু করছি একটা দিয়ে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের হচ্ছে কি একটা ট্রাস্টেড রিলেশনশিপ, একে অন্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। এখন দুঃখজনক জিনিস আমাদের কমিউনিটিতে অনেকের আপনাদের ভিসা এক্সটেনশনের সময় আসে, ওয়াইফ বলে আমাকে 10,000 পাউন্ড ক্যাশ দিতে হবে, না হইলে তোমার ভিসা অ্যাপ্লিকেশন সাপোর্ট করব না। তো ক্লায়েন্ট বলে যে ভাই তাজ ভাই আমি এটা কিভাবে মেনে নিব, আমি 2টা বাচ্চার বাপ, ওনার সাথে সংসার করতেছি, উনি বলে 10,000 পাউন্ড দিতে হবে। তো অনেকের ক্ষেত্রে আপনাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার আসলে ওইটার দরকার লাগবে না, আপনারা অন্য ওয়েতে কিন্তু আপনাদের ইমিগ্রেশন ঠিক করতে পারেন। অনেক বোনেরা এখানে আসেন, আপনাদের হাজব্যান্ডরা নিয়ে আসছে, স্পেশালি দেখা যায় যে ওনাদের ফ্যামিলি মেম্বারদের চাপে হাজব্যান্ডরা আপনাদেরকে লিগেল করে দিতেছে না, ওয়ারেজ আপনার 2-3টা বাচ্চা আছে, দে আর ব্রিটিশ সিটিজেন। ইউ ডু নট নিড টু টলারেট ডোমেস্টিক ভায়োলেন্স, ইউ ডু নট নিড টু কন্টিনিউ দ্য রিলেশনশিপ। আপনি কিন্তু ওই বাচ্চাদের রাইটে আপনার ইমিগ্রেশন ঠিক করতে পারেন আপনারা। খুব চমৎকার, আশাব্যঞ্জক, কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছেন না, শুধুমাত্র ইমিগ্রেশন স্ট্যাটাস কী হবে সেই কারণে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এখানে ল কত রকমভাবে প্রোটেকশন দেয় যারা ভালনারেবল আছেন তাদের জন্যে। আমরা শেষ করব আজকে যে স্কট শিডিউলের কথা আপনি বলছিলেন, যে স্কট শিডিউল যদি না আসে অ্যাপ্লিক্যান্ট থেকে, তাহলে রেসপন্ডেন্টের আসলে কি করণীয়? না, ওইটাও উনি একটা অ্যাপ্লিকেশন করতে পারে, যেটা ক্রিমিনাল লোতে যেটা আসে নো কেস টু আনসার, উনি কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারে, লোক শি হ্যাজ পুট ফরওয়ার্ড এ কেস, নাও শি ইজ নট প্রোভাইডিং দ্য এভিডেন্স, আমি চাই ওই কেসটা ডিসমিস হয়ে যাবে এবং কোর্ট উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটা কি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে নাকি? না, যখন একটা কেস রানিং চলতেছে, এটা যে কোনো সময় আপনার যদি কোনো স্পেশাল কিছু দরকার লাগে, স্পেশাল ডাইরেকশন লাগে, এটা আপনি ফ্যামিলি মনে করেন ফাইন্যান্সিয়াল ম্যাটারে ওইটা হচ্ছে D11 অ্যাপ্লিকেশন, আর
চাইল্ড কন্ট্যাক্ট নন মলেস্টেশনে ওইটা হচ্ছে কি C2 অ্যাপ্লিকেশন করলে ওইটা যে কোনো সময় কোর্ট লিস্টিং দিবে, লিস্টিং দিয়ে কোর্ট বোথ পার্টির কাছ থেকে শুনতে চাইবে, এবং আপনি যেটা নর্মালি করতে হবে আপনি আপনার আদার সাইডকে লিগ্যাল নোটিশ দিতে হবে যে তুমি কমপ্লাই করতেছো না, যদি তুমি না করো উইদিন 7 days or 14 days তাইলে আমি কোর্টে এই অ্যাপ্লিকেশনটা করবো, অ্যান্ড নট নর্মালি ইট ওয়ার্ক অ্যাজ এ ডিটারেন্ট ইফেক্ট। ডিটারেন্ট ইফেক্ট, Yeah. সেটা কি যে C2 অ্যাপ্লিকেশনের কথা বললেন Yeah. সেটা ব্যাপারটা হচ্ছে যে স্কট শিডিউল এলো না, তাহলে নো কেস টু অ্যান্সারের জন্য তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা হচ্ছে C2 অ্যাপ্লিকেশন, কিন্তু তার আগে অপোনেন্টকে তার একটা লিগ্যাল নোটিশ দিতে হবে। আপনি বলছেন যে তুমি দিচ্ছ না, আমি যাচ্ছি কোর্টের কাছে। এই লিগ্যাল নোটিশ যদি কোনো কারণে মিস হয়ে যায়, মিস বলতে ওইটা তো উনার যদি সলিসিটার থাকে সলিসিটারকে লিখতে হবে, বা উনার যদি ইমেল সলিসিটার থাকে যদি ওটাকে বাইপাস করে কোর্টে সরাসরি যায় তাহলে কি রেমেডি পাওয়া যাবে? যে এটা notice পাওয়া is যাবে, sent? বাট নর্মালি প্রিফার্ড অপশন ইজ উই শুড ডু উইথ নোটিস। এবং আজকালকের যে কমন যে সিচুয়েশন যেটা হচ্ছে কি কোর্টে অনেক সময় নিজেরাও বলতে পারে না আদৌ ওরা নোটিস আদার সাইডকে সার্ভ করছে কি না, অনেকে বলে আমি ইমেল দেখি নাই, জাঙ্ক মেইলে চলে গেছে। গুড প্র্যাকটিস ফর অল অফ ইউ ইনক্লুডিং উই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, আমরা যেন ট্র্যাডিশনাল ওয়েতে চলে যাই। আমরা স্পেশাল ডেলিভারি রেকর্ডেড ডেলিভারি করে পাঠাইলে অ্যাটলিস্ট ওরা রিসিভ করবে, সাইন করে রাখবে, অ্যান্ড উই ক্যান প্রডিউস দ্য এভিডেন্স টু দ্য কোর্ট। থ্যাংক ইউ সো মাচ তাজউদ্দিন ভাই, Okay. আপনি এত Thank সুন্দর you. সব কিছু বললেন। আমি নিশ্চিত যে আমাদের আজকে যারা শুনছেন আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আয়ন লিগেল শো।